স্ক্রিন দেখতে পাচ্ছ? জি স্যার। ওকে। ওকে, আজকে আমরা পড়বো হচ্ছে প্রোডাকশন প্রসেস এন্ড দ্য প্রসেস সিলেকশন। যে প্রোডাকশন প্রসেসের মধ্যে তুমি কোন প্রসেসটা সিলেক্ট করবা ফর ইওর প্রোডাকশন, এই রিলেটেড টপিক গুলো আজকে আলোচনা করব। ফার্স্ট অফ অল আসি, হোয়াট ইজ প্রোডাকশন? A production process transforms inputs or raw materials into outputs by adding value required by the customer. হ্যাঁ, এই ভ্যালু অ্যাডিশন যে ব্যাপারটা, এটা মাস্ট থাকতে হবে প্রোডাকশন প্রসেসের মধ্যে, আদারওয়াইজ ওটাকে প্রোডাকশন হিসেবে ডিফাইন করা যাবে না। জাস্ট যদি বলা হয় যে ইনপুট থেকে আউটপুট পাওয়ার যে প্রসেস, সেটাই হচ্ছে প্রোডাকশন, বাট that doesn't fulfill the every requirement of the criteria of production. You have to must add value. হ্যাঁ, যেটার ভ্যালু থাকবে বাজারের মধ্যে সেটাই হবে মানে সেটাই হবে তোমার প্রোডাকশন, যেটা কাস্টমারের রিকোয়ারমেন্ট অনুযায়ী তোমার তৈরি করা। দেখো কি হয় এখানে, আমি ইনপুট দিব ফার্স্টে। হ্যাঁ, ল্যান্ড, লেবার, ক্যাপিটাল, ম্যানেজমেন্ট, এগুলো হচ্ছে ইনপুট। ইনপুট দেওয়ার পর আমার মাঝখানে থাকবে হচ্ছে ম্যানুফ্যাকচারিং প্রসেস আর কি। আমি ইনপুটটাকে কনভার্সন করে কিভাবে আউটপুটে নিব। তো এই কনভার্সন প্রসেসের মধ্যে তোমার ওই যে র্যান্ডম ফ্লাকচুয়েশন হতে পারে। দেখবা যে কন্টিনিউয়াস প্রোডাকশন করতেছো, এই যে আমাদের যে পেন গুলা, ম্যাটাডোর পেন 5 টাকা করে, এগুলার তুমি যদি 100টার একটা লট নাও, দেখবা যে এটার মধ্যে ভ্যারিয়েশন আছে, বাট ওটা আমার প্রোডাকশনে এফেক্ট করতেছে না, বাট ইট হ্যাজ সাম র্যান্ডম ভ্যারিয়েশন বলে, ওটা র্যান্ডম বা ন্যাচারাল ভ্যারিয়েশন যেটাকে বলে, সেটা থাকে। বাট এটাকে একটা কন্ট্রোলের মধ্যে রাখতে হবে। আমরা কন্ট্রোল চার্ট পড়ছি না কোয়ালিটিতে, তো ওই আমার কোয়ালিটির একটা আপার লিমিট লোয়ার লিমিটের মধ্যে থাকতে হবে, ওটাকে এখানে র্যান্ডম ফ্লাকচুয়েশন বলা হচ্ছে এই চার্টটার মধ্যে। আর ইনপুটের পর কনভার্সনে যাওয়ার আগে কিছু অ্যাডজাস্টমেন্ট যদি নিডেড হয় তাহলে করে নিতে হবে, আদারওয়াইজ দরকার নাই। আর হচ্ছে কনভার্সনের পর আউটপুটে যাওয়ার আগে মনিটর করা যে আউটপুটটা আমার ঠিক হচ্ছে কিনা, ওই যে আমি কোয়ালিটি চেক যেটাকে বলে, সেটাই হচ্ছে এই মনিটর আউটপুট। মনিটর আউটপুটের সময় কম্পারিজনটা করা হয় যে অ্যাকচুয়ালি হোয়াট ওয়াজ ডিজায়ার্ড এন্ড হোয়াট ওয়াজ অ্যাকচুয়ালি প্রডিউস। ফাইনালি তুমি আউটপুটটা পাবা। এটা হচ্ছে একটা খুবই কমন একটা কি বলে ম্যানুফ্যাকচারিং প্রসেসের একটা ডায়াগ্রাম, যে কি বলে প্রোডাকশন এটা ফলো করে। প্রোডাকশনের জন্য জরুরি হচ্ছে 5M, ম্যান, মানি, ম্যাটেরিয়াল, ম্যানেজমেন্ট, এগুলো। 5M পড়ছো ম্যানুফ্যাকচারিং প্রসেসে? যে কোনো ম্যানুফ্যাকচারিং প্রসেসের জন্য হচ্ছে তোমার 5Mটা জরুরি। ওকে, এই যে দেখো ফার্স্ট অফ অল ওই যে ইয়ে ছিল একটা কি স্টিলের শীট ছিল, এগুলো বাইরে থেকে ইম্পোর্ট করা হয়। দেন হচ্ছে বিভিন্ন মেকানিক্যাল প্রসেস ইউজ, যেমন হচ্ছে রোলিং ইউজ করে তোমার গ্যাস পাইপ, ডান পাশে ফিগারটা যে আছে ডান পাশে গ্যাস পাইপ, এই ফিগারটা তোমার গ্যাস পাইপ ক্রিয়েট করা হয়। তো এটা ছিল র মেটেরিয়াল। ভ্যালু এডিশন এবং ম্যানুফ্যাকচারিং এর মাধ্যমে এটা হয়ে গেল পাইপ। দিস ইজ এ কাইন্ড অফ প্রোডাকশন। আবার এখানে ধরো ইয়ার্ন ছিল, এই ইয়ার্নটাকে ফ্যাব্রিক করে ওয়াশ করে সুইং করে ওয়াশ করে হচ্ছে এটাকে কি একটা গার্মেন্ট ফর্মে রূপ দেওয়া হয়েছে। এটা হচ্ছে একটা কি প্রোডাকশন প্রসেসের এক্সাম্পল। আর যদি এক্সাম্পল বলো, এই যে দেখো যেমন হচ্ছে কি ইনপুট ছিল র মেটেরিয়ালস, মেটালস, চিপস, ওয়াটার, এনার্জি, লেবার, এগুলো প্রসেসিং করে হচ্ছে ক্যান্ড ভেজিটেবল করা হয়েছে। ঠিক আছে। দেন হচ্ছে সার্ভিসের ক্ষেত্রে কি আমার ইনপুট গুলো হচ্ছে ডক্টর, নার্স, হসপিটাল, ইকুইপমেন্ট। তো এরকম নানান রকম মানে কি বলে ওটাকে মেডিকেল ফ্যাসিলিটি দিয়ে প্রসেসিং করে একটা হেলদি পেশেন্ট কিওর, এটা হচ্ছে আউটপুট সার্ভিসের ক্ষেত্রে। তো এরকম প্রোডাকশন প্রসেসের মধ্যে এই স্টেজগুলোর মধ্যে দিয়ে যাবে, ইনপুট থেকে আউটপুটের মধ্যে একটা কনভার্সন প্রসেস থাকবে, এবং কনভার্সন প্রসেসটার মধ্যে তোমাকে ভ্যালু এড করতে হবে, ফাইনালি তুমি আউটপুটটা পাবা। তো এখন হচ্ছে তোমাকে একটা প্রসেস, এই যে প্রোডাকশন যে প্রসেস, এরকম একটা প্রোডাকশন প্রসেস সিলেক্ট করতে হবে। সিলেকশনটা কি? Process selection refers to deciding on the way by which production of goods or service will be organized. মানে হচ্ছে তুমি কোন পদ্ধতি ইউজ করে তুমি প্রোডাকশন করবা। ওকে, ওটা ডিসাইড করার ওই হচ্ছে তোমার প্রসেস সিলেকশন। এবং এই প্রসেস সিলেকশনটা বিয়ার্স আ লং টাইম কনসিকুয়েন্স ফর বিজনেস অর্গানাইজেশন। ধরো এই যে সাপোজ তুমি মেশিন কিনতেছো, ধরো সুইং লাইনে তুমি মেশিন কিনতেছো। হ্যাঁ, মেশিন গুলো তো তুমি আর ইয়ে করবা না, কি বলে
5-10 বছরে তোর ফেলে দিবা না, এটা অনেক সময় তোমাকে ইনস্টল করার পর একটা ইনস্টলমেন্ট কস্ট থাকে, এই কস্টটাকে তোমার কি বলে এটাকে কস্টটাকে অল ওভার গুডস এর উপর ছেড়ে দেওয়ার জন্য তোমার একটা লং টাইম ওই মেশিনগুলো ইউজ করার দরকার হয়। সো তখন তুমি যখন একটা প্রোডাকশন প্রসেস সিলেক্ট করবা তখন এটা একটা লং টাইম প্ল্যানিং ধরেই তোমাকে করতে হবে। Has also impact on capacity planning, layout of facilities, equipment, design of workstation. এই যে দেখো ফিগারটা দেখো যে আমার প্রসেস সিলেকশন হচ্ছে, প্রসেস সিলেকশন আর ক্যাপাসিটি প্ল্যানিং এটার উপর ডিপেন্ড করতেছে তোমার ফ্যাসিলিটি, ইকুইপমেন্ট, লেআউটটা কেমন হবে, ওয়ার্ক ডিজাইন কেমন হবে। সো এটা একটা খুবই স্ট্র্যাটেজিক ডিসিশন বলতে পারো যে এটার উপর বাকিগুলো ফার্স্ট অফ অল এই যে ফোরকাস্টিং, প্রোডাক্ট ডিজাইন, টেকনোলজিক্যাল চেঞ্জ এগুলোকে ফিট করে নিতে হবে প্রসেস সিলেকশন। ওকে আমার এইগুলো আছে, এগুলো অনুযায়ী আমি একটা প্রসেস সিলেকশন করব, ক্যাপাসিটি প্ল্যানিং করব। ওকে এবার আমার ক্যাপাসিটি প্ল্যানিং প্রসেস সিলেকশন আছে, বাট what will be the facilities and equipment design, layout কি রকম হবে, ওয়ার্ক ডিজাইন হবে। অর্থাৎ এটা একটা মধ্য ইন্টারমিডিয়েট একটা স্টেজে আছে এবং একটা আরেকটার উপর ডিপেন্ডেন্ট। সো প্রসেস সিলেকশনটা খুব ওয়াইজলি করতে হবে যে আমি কি প্রসেসের প্রোডাকশন করব। এবং এই প্রসেস সিলেকশন ডিসিশন গুলো কখন নিতে হয় দেখো, যখন নিউ প্রোডাক্টস অর সার্ভিস আর বিং প্ল্যান্ড, টেকনোলজিক্যাল চেঞ্জ হয় বা কম্পিটিটিভ প্রেসার আছে। ধরো how an organization approaches process selection is determined by organization process strategy. এখন হচ্ছে তুমি যে একটা প্রসেস সিলেক্ট করবা এটা কিসের মানে কি দ্বারা ডিটারমাইন করা হয়, ঠিক আছে? ক্যাপিটাল ইনসেন্টিভ, তোমার কাছে কি কি ক্যাপিটাল আছে, মানে মানে এনাফ পরিমাণ ইকুইপমেন্ট বা লেবার আছে নাকি তোমার অর্গানাইজেশনের, অথবা তোমার প্রসেস ফ্লেক্সিবিলিটি আছে নাকি, the degree to which the system can be adjusted to changes in processing requirement due to such factors। ওই যে আমি যেটা বললাম একটু আগে, যেগুলোর কারণে তুমি প্রসেসটা মানে নিউ প্রসেস সিলেকশন করতে হয়, ওই প্রসেস অ্যাডাপ্ট করার মতো যে চেঞ্জ গুলো হচ্ছে ওই চেঞ্জ অ্যাডাপ্ট করার মতো ফ্লেক্সিবিলিটি তোমার অর্গানাইজেশনের আছে কিনা, ঠিক আছে? তার উপর ডিপেন্ড করবে তোমার প্রসেস সিলেকশন। আর সবসময় প্রসেস সিলেকশনের আগে এই 3টা কোশ্চেনের আনসার জানা খুব জরুরি, ঠিক আছে? হাউ মাচ ভ্যারাইটি ইন প্রোডাক্টস এন্ড সার্ভিস উইল দ্য সিস্টেম নিড টু হ্যান্ডেল, মানে প্রোডাক্ট বা সার্ভিসের ভ্যারাইটিটা কেমন হবে তোমার প্রোডাকশন প্রসেসে, এবং ইকুইপমেন্টের ফ্লেক্সিবিলিটি কেমন দরকার হবে, ভলিউম অফ আউটপুট দরকার হবে। আমরা নেক্সটে যেই প্রোডাকশন প্রসেস গুলো দেখবো ওগুলোর মাঝখানে দেখবে মেইন ডিফারেন্সটা হচ্ছে এই প্রোডাকশন ভ্যারাইটি, ফ্লেক্সিবিলিটি, ভলিউম অফ আউটপুট, এগুলোই হচ্ছে মেইনলি মানে ডিফাইন করবে যে তুমি কোন প্রোডাকশন প্রসেসে যাবা, মানে খুবই বেসিক ক্যারেক্টারিস্টিক যেটাকে বলে। তো মানে এই 3টা কোশ্চেন জানা খুব জরুরি। তুমি এই 3টা কোশ্চেন জানলে তুমি ধরে নিতে পারবা যে আমার আসলে এই ধরনের প্রোডাকশন প্রসেসে গেলেই হবে, আমার এই ক্ষেত্রে জেনারেল পারপোজ ইকুইপমেন্ট লাগবে, এই ক্ষেত্রে আমার স্পেশাল পারপোজ ইকুইপমেন্ট লাগবে, এই ক্ষেত্রে ইনভেস্টমেন্ট বেশি লাগবে, এই ক্ষেত্রে ইনভেস্টমেন্ট কম লাগবে, ওগুলো তো পরে আসবে। বাট ফার্স্ট অফ অল এই 3টা কোশ্চেন জানলেই তোমার প্রোডাকশন তুমি প্রসেস সিলেকশন করতে পারবা। ওই প্রোডাকশন সিস্টেমটা আরেকটু ডিফাইন্ড বা আরেকটু টু দ্য পয়েন্ট ডেফিনেশন হচ্ছে এটা দেখো, প্রোডাকশন সিস্টেমস আর দোজ অ্যাক্টিভিটিস অফ এন অর্গানাইজেশন হোয়ার রিসোর্সেস ফ্লোয়িং উইদিন আ ডেফিনিট ডিরেকশন, অর্থাৎ ইনপুট থেকে আউটপুট পর্যন্ত যাচ্ছে, আর কম্বাইন্ড এন্ড ট্রান্সফর্মড ইন এ কন্ট্রোলড ম্যানার টু অ্যাড ভ্যালু in accordance with policies communicated by the management, and there exists a feedback about the activities which is essential to control improve system performance। ওই যে দেখো এর আগে যেই আমি ফিগারটা দিছিলাম ওই ফিগারটাই এখানে ডেসক্রাইব করা অ্যাকচুয়ালি, অর্থাৎ রিসোর্স ফ্লোয়িং উইদিন এ ডেফিনিট ডিরেকশন, আমার কি ইনপুট থেকে আউটপুট পর্যন্ত যাচ্ছে, আর কম্বাইন্ড এন্ড ট্রান্সফর্মড ইন এ কন্ট্রোলড ম্যানার, অর্থাৎ আমার প্রসেসটা আন্ডার কন্ট্রোলে আছে, টু অ্যাড ভ্যালু অ্যাডিশন প্রসেস in accordance with the policies communicated by the management, অর্থাৎ ম্যানেজমেন্টই তোমার এখানে তোমার কন্ট্রোলড ম্যানার যেটা এটা ডিসাইড করবে যে কিভাবে প্রোডাকশনটা হবে, একটা ফিডব্যাক সিস্টেম হবে। ওই যে আউটপুটের আগে একটা মনিটর সিস্টেম ছিল না, এটাই অ্যাকচুয়ালি এখানে ফিডব্যাক সিস্টেম। এই যে এটা মনিটর আউটপুট, এখান থেকে একটা ফিডব্যাক জেনারেট হবে টু কন্ট্রোল দ্য প্রসেস। ওকে এখন আসি আমরা কি প্রসেস টাইপস ডিপেন্ডিং অন যে প্রোডাক্ট ভ্যারাইটি, ফ্লেক্সিবিলিটি, আউটপুট, ভলিউম। ওই যে এর আগে যে 3টা কোশ্চেন বলছিলাম এই 3টা কোশ্চেনের উপর বেস করে আমরা প্রোডাকশন প্রসেস গুলোকে মানে
দুটো মেজর গ্রুপে ভাগ করতে পারি। একটা হচ্ছে কি ইন্টারমিডিয়েন্ট প্রোডাকশন আর একটা হচ্ছে কন্টিনিউয়াস প্রোডাকশন। এখন ইন্টারমিডিয়েন্ট প্রোডাকশনের মধ্যে আছে জব শপ, ব্যাচ আর প্রজেক্ট প্রোডাকশন। আর কন্টিনিউয়াস প্রোডাকশনের মধ্যে আছে মাস রিপ। এটা এক এক বইয়ে এক এক রকম ভাবে হচ্ছে তোমার ডিফাইন করা। হ্যাঁ, কোনোটায় মাস বলা, কোনোটায় রিপিটিটিভ বলা, আবার হচ্ছে কোনোটায় প্রসেস ফ্লো বা কন্টিনিউয়াস প্রোডাকশন বলা। তো আমরা মোটামুটি বলতে পারি যে 5 রকমের প্রোডাকশন প্রসেস আছে যেগুলো আমরা অ্যাডাপ্ট করতে পারি আমাদের অর্গানাইজেশনের জন্য। এখানে প্রসেস বলতে অ্যাকচুয়ালি হচ্ছে প্রোডাকশন প্রসেসটা কি বলা হচ্ছে, বুঝতে পারছো? তো আমরা যদি ইন্টারমিডিয়েন্ট আর কন্টিনিউয়াস প্রোডাকশন দেখি, দেখো এখানে ক্যারেক্টারিস্টিক গুলো দেওয়া আছে, বাট তুমি যদি এটাকে পাশাপাশি কলাম ওয়াইজ সাজাও দেখবা যে মোটামুটি ডিফারেন্সটাই দেওয়া আছে। ইন্টারমিডিয়েন্ট প্রোডাকশন প্রসেস কি, ভলিউম অফ ইচ প্রোডাক্ট ইজ লো, বাট কন্টিনিউয়াস কি, ভলিউম অফ ইচ প্রোডাক্ট ইজ হাই। ইন্টারমিডিয়েট মানে কি, এটার মধ্যে মানে কি বলে, প্রোডাকশন তুমি ফ্ললেসলি করতে পারবা না, ঠিক আছে? দ্যাটস ওয়াই প্রোডাকশনটা লো হবে, বাট কন্টিনিউয়াসে ওটা হবে হাই। ইন্টারমিডিয়েন্টে কি করা হয়, মেক টু অর্ডার, অর্থাৎ অর্ডার করার পর ম্যাক্সিমাম ক্ষেত্রে হয়তো প্রোডাকশন করা হয়, এবং কাস্টম প্রোডাক্টস ইন অ্যাকর্ডেন্স উইথ ডিজাইন সাপ্লাইড বাই দ্য কাস্টমার, অর্থাৎ কাস্টমার যেভাবে বলে দিচ্ছে তোমার সেভাবে প্রোডাকশন করতে হবে। বাট কন্টিনিউয়াসে কি, মেক টু স্টক, তোমার স্টক করে রাখার জন্য প্রোডাক্টটা করা হচ্ছে এবং সেখানে কাস্টমারের মানে ডিজাইন অনুযায়ী হচ্ছে না। ইচ জব মে বি ইউনিক এন্ড মে রিকোয়ার স্পেশাল সেট অফ প্রোডাকশন স্টেপস, অর্থাৎ প্রত্যেকটা প্রোডাক্ট মানে প্রত্যেকটা গুডসের জন্য তোমার নিউ প্রোডাকশন সেটআপের দরকার হয়। বাট কন্টিনিউয়াস এর ক্ষেত্রে কি এটা দরকার হয় না, একটা স্ট্যান্ডার্ড ফলো করে, একটা স্ট্যান্ডার্ড রাউটিং বলতেছে এটাকে, অর্থাৎ প্রোডাক্ট কোনখান থেকে কোনখানে যাবে, সিকোয়েন্স অফ অপারেশন, এটা একটা স্ট্যান্ডার্ড রাউটিং ফলো করে। দেন হচ্ছে দেখো কি ইন্টারমিডিয়েন্ট প্রোডাকশনে ওই যে আমরা পড়ছিলাম যে প্রোডাক্ট লেআউট, প্রসেস লেআউট, মনে আছে? প্রসেস লেআউটটা বলছিলাম কি ইন্টারমিডিয়েন্ট প্রোডাকশন, অর্থাৎ বিভিন্ন ডিপার্টমেন্টে গিয়ে যেটা হইতেছিল ওইখানে প্রসেস লেআউটটা অ্যাডপ্ট করা হয়। তাহলে কন্টিনিউয়াসে কি লেআউট করা হয় বলো? প্রোডাক্ট লেআউট করা হয়। ওটার মধ্যে কি ইন্টারমিডিয়েন্টে কি জেনারেল পারপোজ ইকুইপমেন্ট ইউজ করা হয়। দেখো জেনারেল পারপোজ তোমাদের কানসাই মেশিন আছে একটা, নাম শুনছো? আচ্ছা, ওই কানসাই মেশিনের যেই তোমার স্টিচের যে প্যাটার্নটা, ওটা কিন্তু তুমি চেইন স্টিচ দিয়ে দিতে পারবা, পারবা? তো কানসাই মেশিনে এট এ টাইম তুমি 3টা 5টা পর্যন্ত নিডল ইউজ করে ওই সেলাইটা দিতে পারো, ঠিক আছে? বাট যদি তুমি একটা সিঙ্গেল মানে চেইন স্টিচ দিয়ে দিতে চাও তাহলে ওই সেলাইটাই তোমার 5 বারে দিতে হবে, ঠিক আছে? তো 5 বারে দিলে কি হবে, ব্যাপারটা কি কন্টিনিউয়াস প্রোডাকশনের মধ্যে পড়বে? পড়বে না, ঠিক আছে? তার জন্য ওই ইন্টারমিডিয়েট প্রোডাকশনের ক্ষেত্রে তুমি একটা চেইন স্টিচ মেশিন দিয়ে এই পারপোজটা সার্ভ করতে পারো। দ্যাট ইজ এ জেনারেল পারপোজ ইকুইপমেন্ট, চেইন স্টিচ মেশিন। বাট আমি যে বলতেছি কানসাই মেশিনটা, ওটা একটা স্পেশাল পারপোজ ইকুইপমেন্ট, ওটা তোমার কন্টিনিউয়াস প্রোডাকশনে ব্যবহার করা হবে। ওকে, এখন আসি আমরা কি জব শপ প্রোডাকশন কি, প্রোডিউসিং গুডস টু মিট স্পেসিফিক কাস্টমার রিকোয়ারমেন্ট অর স্পেশাল অর্ডার, দাস দিস প্রসেস ইজ অলওয়েজ নন স্ট্যান্ডার্ডাইজড। অর্থাৎ ধরো এই যে এটা খুবই কমন একটা এক্সাম্পল কি, আমরা যখন ব্লেজার বানাতে যাচ্ছি, হ্যাঁ, রেমন্ড বা হচ্ছে সানমুন, যেখানেই তুমি যাচ্ছ, তুমি কি তোমার রিকোয়ারমেন্ট অনুযায়ী ওইখান থেকে বানাই দিতে হবে, ঠিক আছে? এটাকে বলতে পারো জব শপ প্রোডাকশন। বা ধরো তুমি একটা ইয়ে চালাচ্ছ, একটা কি বলে লেদ মেশিন চালাচ্ছ, একটা নির্দিষ্ট স্পেসিফিকেশনের, তোমার একটা নাটস লাগবে, বাট কাস্টমাইজড। তুমি গিয়ে ওয়ার্কশপে অর্ডার দিলা, আমার এত থ্রেডের, ঠিক আছে, এত ডায়ার, আমার একটা ইয়ে লাগবে, নাট লাগবে, দেন হচ্ছে সে তোমাকে সেটা বানাই দিবে। বাট ওটার জন্য তার কোনো ডেডিকেটেড লাইন নাই, হ্যাঁ, তার জন্য ডেডিকেটেড কোনো প্ল্যান নাই। সো ওইখানে প্রসেসটা কি ইন্টারমিটেন্ট, এবং এটা কি বলতেছি আমি জব শপ প্রোডাকশন। বা ধরো এই যে আমাদের সার্ভিসের ক্ষেত্রে যদি বলি, আমাদের পেশেন্ট যাচ্ছে হাসপাতালে, এক এক পেশেন্টের এক এক রকম অপারেশন লাগতেছে, এটা হচ্ছে ধরো যে জব শপ সার্ভিস বলতে পারো, বুঝতে পারছো? মোট কথা কাস্টমারের রিকোয়ারমেন্ট অনুযায়ী আমার প্রোডাক্টটা বানাই দিতে হবে। তো এটার কিছু ক্যারেক্টারিস্টিক দেখো, দ্য প্রসেস ইজ ইন্টারমিটেন্ট, ওয়ার্ক ইনক্লুডস স্মল জবস ইচ উইথ সামওয়াট ডিফারেন্ট প্রসেসিং রিকোয়ারমেন্ট, অর্থাৎ এক একটা প্রোডাক্টের জন্য এক একটা প্রসেসিং রিকোয়ারমেন্ট লাগবে। হাই ফ্লেক্সিবিলিটি ইউজিং জেনারেল পারপোজ ইকুইপমেন্ট,
আমার এখানে কি জেনারেল পারপোজ ইকুইপমেন্ট দিয়ে পুরো ব্যাপারটা সলভ করতে হচ্ছে। এই যে আমি যেটা বললাম যে এই যে কানসাই মেশিনের যেই একই সাথে ধরো এই চেইন স্টিচের 3টা সেলাই দিচ্ছে, বাট তুমি কিন্তু এটা জব শপ প্রোডাকশনের ক্ষেত্রে একটা চেইন স্টিচ মেশিন দিয়ে তুমি 3টা একটা গাইড ইউজ করে, স্ট্যান্ডার্ড গাইড ইউজ করে তুমি ওই 3টা সেলাই দিতে পারতেছো। সো তুমি জেনারেল পারপোজ ইকুইপমেন্ট দিয়ে জব শপের ইয়েটা সার্ভ করতে পারতেছো। তবে খুবই স্কিলড ওয়ার্কারের দরকার এই কাজ করার জন্য। দ্য কমপ্লিট টাস্ক ইজ হ্যান্ডেলড বাই এ সিঙ্গেল ওয়ার্কার অর এ গ্রুপ অফ ওয়ার্কার্স। জব ক্যান বি স্মল স্কেল অ্যান্ড লো টেকনোলজি অ্যাজ ওয়েল এজ কমপ্লেক্স অর হাই টেকনোলজি। তবে এই প্রোডাকশন প্রসেসটা খুবই ইনএফিশিয়েন্ট, বুঝতে পারছো? where the quality is greatly depends on the skill of the operator. Customized, এই যে তুমি একটা শার্ট অর্ডার দিলে কবে দিচ্ছে? ধরো তুমি টেইলার্সে গিয়ে একটা শার্ট অর্ডার দিচ্ছ, এটা তোমাকে কবে ডেলিভারি দেয়? 7-8 দিন পরে। 7-8 দিন পরে। বাট একটা শার্টের তোমার আমরা যে গার্মেন্টে দেখছি একটা শার্টের অ্যাসেম্বলি কত, ম্যাক্সিমাম একটা মানে বেসিক শার্টের অ্যাসেম্বলি তোমার 25 থেকে 30 মিনিট ধরো। তো 25 থেকে 30 মিনিট আমাকে দিচ্ছে 5-7 দিন পরে। কারণ হচ্ছে তুমি গিয়ে চুজ করতেছো একটা ফ্যাব্রিক, ঠিক আছে, ওই ফ্যাব্রিকের একটা ট্রিটমেন্ট আছে, দেন হচ্ছে নতুন করে প্যাটার্ন করে তোমার মাপ অনুযায়ী দেন হচ্ছে ওটা বানাচ্ছে, এর জন্য লেট হচ্ছে। দ্যাটস ওয়াই ইটস ইনএফিশিয়েন্ট। টাইমলি দিতে মানে টাইমলি বলতে ফাস্ট দিতে পারতেছে না। বাট তুমি যখন শোরুমে যাচ্ছ, ওই তো যেগুলো হ্যাঙ্গারে ঝুলানো আছে আর কি, ওগুলা কন্টিনিউয়াস প্রোডাকশনে বানানো। লার্জ ভলিউমে গেলেই হচ্ছে তোমার কন্টিনিউয়াস প্রোডাকশনে যেতে হবে তোমার। আচ্ছা, টু ইম্পর্টেন্ট ভ্যারাইটি, অর্থাৎ জব শপ প্রোডাকশনের মধ্যেই 2 রকমের ভ্যারাইটি আছে, একটা হচ্ছে লো টেকনোলজি জবস, একটা হচ্ছে হাই টেকনোলজি জবস। লো টেকনোলজি জবস গুলো কি? দ্য অর্গানাইজেশন অফ প্রোডাকশন ইজ এক্সট্রিমলি সিম্পল উইথ দ্য রিকোয়ার্ড স্কিল অ্যান্ড ইকুইপমেন্ট ইজিলি অবটেনেবল। This method enables customer specific requirement to be included often as the job progresses. এটা কি হেয়ার ড্রেসার্স টেইলরিং? মোট কথা হচ্ছে এখানে ওই তোমার জব শপের প্রোডাকশন যে আছে এটা কি 2টা ভাগে ভাগ করছে টেকনোলজিক্যাল পার্সপেক্টিভ থেকে, একটা হচ্ছে লো, একটা হচ্ছে হাই। তো হাই টেকনোলজির ক্ষেত্রে কি আমার ইনস্টলমেন্ট বেশি লাগবে, ওই যে যা এই ফার্স্টের যেই পয়েন্টসটা ওটাই মূলত ডিফাইন করে। জবস ইনভলভ মাচ গ্রেটার কমপ্লেক্সিটি এন্ড প্রেজেন্ট গ্রেটার ম্যানেজমেন্ট চ্যালেঞ্জ। যেহেতু হাই টেকনোলজিক্যাল ইনস্ট্রুমেন্ট লাগবে এটার ক্ষেত্রে, সেক্ষেত্রে একটা ম্যানেজমেন্টের দরকার আছে। লার্জ কনস্ট্রাকশন ফার্মস, ফিল্ম প্রোডাকশন, এগুলো। বাট এটা ইম্পর্টেন্ট না তো। আচ্ছা দেখো, জব শপ প্রোডাকশন গুলো কখন দরকার হয়? where high variety of products with low volume has to be produced. highly skilled labor আছে যারা তোমার কি করতে চায়, who take up each job as a challenge. large inventory of materials, tools and parts. এইসব ক্ষেত্রে তোমার জব শপ প্রোডাকশনটা ইউজ করা হবে। অ্যাডভান্টেজ লিমিটেশন কি পড়ানোর দরকার আছে? এটা তো দেখলেই পারার কথা। দেখো তো অ্যাডভান্টেজ গুলো কি? এ লার্জ ভ্যারাইটি অফ প্রোডাক্টস ক্যান বি প্রোডিউসড বাই এ জেনারেল পারপোজ মেশিন টুলস। অর্থাৎ যেহেতু এখানে তোমার জব শপ প্রোডাকশন, এটার ভ্যারাইটি প্রচুর। এই যে খেয়াল করে দেখো, এই যে জব শপের কি ভ্যারাইটি প্রচুর ছিল না? এটা কিন্তু মিনিং করে এটার ভ্যারাইটি সবচেয়ে বেশি, এটার কম, এটার আরো কম, আস্তে আস্তে কমতেছে, বাট ভলিউম কিন্তু খুবই বাড়তেছে। সরি, ভলিউম আস্তে আস্তে বাড়তেছে, অর্থাৎ ফ্লোর প্রোডাকশনের ভলিউম সবচেয়ে বেশি, মাস প্রোডাকশনের তার চেয়ে কম, ব্যাচ প্রোডাকশনের কম, জব শপ প্রোডাকশনের কম, এরকম আর কি। অর্থাৎ ভ্যারাইটি ভ্যারাইটি তোমার যত বাড়তেছে ভলিউম তত কমতেছে, ঠিক আছে? তো এখানে এটাই বলা হয়েছে, দেখো এ লার্জ ভ্যারাইটি অফ প্রোডাক্টস ক্যান বি প্রোডিউসড, হ্যাঁ, বাট ভলিউম হবে কম। অপারেটরস বিকাম স্কিলড, ঠিক আছে? এই কাস্টমাইজ জব গুলো করার জন্য খুবই হাইলি স্কিলড অপারেটরের দরকার হয়। full potential of the operators can be utilized. Opportunity exists for creative method and innovative ideas. Less capital investment লাগবে,
কারণ হচ্ছে তোমার জেনারেল পারপোজ ইকুইপমেন্ট সব। বাট লিমিটেশন গুলো কি? লো ইকুইপমেন্ট ইউটিলাইজেশন, কারণ কন্টিনিউয়াসলি আমি প্রোডাকশন করতে পারতেছি না, সো এটার যে কস্টটা ছিল আমার ওটা মানে লিমিটেড গুডস এর উপর ভাগ হয়ে যাচ্ছে সেই কস্টটা, সো আমার খুব তাড়াতাড়ি সেই খরচটা উঠে আসতেছে না বিকজ অফ লো ইকুইপমেন্ট ইউটিলাইজেশন। Raw materials are purchased in less quantity, the cost of material procurement is more, highly skilled labor বা অপারেটর পাওয়া হচ্ছে ডিফিকাল্ট, প্রোডাকশন প্ল্যানিং কমপ্লিকেটেড, কারণ আমার বিভিন্ন রকমের প্রোডাক্ট, এই আর কি। এক্সাম্পল আচ্ছা, এখানে এক্সাম্পল আছে, দেখো কি, এই ম্যানুফ্যাকচারিং এক্সাম্পল অফ জব শপ ইজ এ টুল এন্ড ডাই শপ দ্যাট ইজ এবল টু প্রোডিউস ওয়ান অফ এ কাইন্ড টুলস, মানে হচ্ছে একটা মেশিন টুল, বা আমাদের রাস্তার পাশে দেখছো না ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ লেখা, দেখবা একটা লেদ মেশিন নিয়ে বসে আছে, ওটাকে তুমি একটা কাস্টমাইজড বা জব শপ প্রোডাকশন বলতে পারো। বা এক্সাম্পল সার্ভিসের এক্সাম্পল হতে পারে যে এটা ভেটেরানস অফিস, সে কি করে নানান রকম এনিমেলের জন্য সে মানে সার্ভিস প্রোভাইড করতে পারে, মানে শুধুমাত্র ডগস হইতে হবে বা শুধুমাত্র ক্যাটস হইতে হবে এরকম না। দেন হচ্ছে আসি আমরা কি ব্যাচ প্রোডাকশন। আমাদের গার্মেন্টের যে প্রোডাকশন গুলো, এটা কি প্রোডাকশন? কাটিং সেকশনে দেখছো বসে বসে নাম্বারিং করে, স্যার হয়তো দেখছি কিন্তু চোখে পড়েনি। বুঝতেছি না সাউন্ড। দেখিনি কি স্যার, নাম্বারিং? নাম্বার দেখিনি স্যার। যারা ওই ফ্যাক্টরি ভিজিটে গিয়ে কাটিং সেকশনে গেছো, তো কাটিং এর পরে মানে টেবলে লে করার পর কাটিং এর পর দেখবা হচ্ছে নাম্বারিং করে, হ্যাঁ, সাইজ ওয়াইজ নাম্বারিং করে। লাইক তোমার ধরো একটা প্যান্ট, প্যান্টের সাইজ গুলো কেমন হয়, ওয়েস্ট আর হচ্ছে ইনসিমের সাইজ দেয়া থাকে, তো এরকম সিমিলার ওয়েস্ট এবং ইনসিমের ধরো 30 গুডস এর একটা বান্ডেল করা হয়, দেন হচ্ছে বান্ডেলটা পাস করে দেওয়া হয়, সেটা হচ্ছে প্রোডাকশন করে। বুঝতে পারছো? তো হ্যাঁ, সেটা এই যে একটা বান্ডেল করে দিল, এটাকে তুমি একটা ব্যাচ প্রোডাকশন বলতে পারো। বুঝতে পারছো? বা ধরো একটা বেকারি ফ্যাক্টরি, ঠিক আছে, এটার জন্য দেখবা যে আমাদের বিস্কিটের যেই ইয়েটা থাকে, মোল্ডটা থাকে, এটা ধরো যে 24টা বিস্কিট বা 30টা বিস্কিট বা যে যেরকম মোল্ড করে আর কি, ওই 30টা বা 24টা বিস্কিটের জন্য যে একটা মোল্ড করা আছে, এটাকে তুমি একটা ব্যাচ বলতে পারো, যে একটা ব্যাচে 30টা বা আমার 24টা কি হবে, প্রোডাকশন হবে। অর্থাৎ ব্যাপারটাকে পুরোপুরি তুমি কন্টিনিউয়াস করতে পারতেছো না, একটা ব্যাচ করে তুমি প্রোডাকশন করতেছো। The manufacture of a product in batches or lots by a series of operation, each operation being carried out on the whole batch before any subsequent operation is undertaken, অর্থাৎ একটা ব্যাচ তুমি প্রোডাকশন শুরু করছো, ঠিক আছে, মানে পরবর্তী ব্যাচ আসার আগে ওই ব্যাচের সবগুলোকে তোমার কমপ্লিট করতে হচ্ছে। ধরো একটা অপারেটর যখন সেলাচ্ছে তখন ওই 30টা বান্ডেলের 30টা কমপ্লিট করে দেন হচ্ছে একটা নতুন বান্ডেল নিতে। হ্যাঁ, এটাই এখানে বোঝানো হয়েছে। তো এখানে কিছু ফিচার্স আছে তোমার ব্যাচ প্রোডাকশনের। দেখো, a batch of item produced only once at regular intervals when the need is felt. A batch of item produced periodically at known intervals to satisfy the continuous demand. এটা মানে ওই সেন্সে বলা যে যখন তোমার অর্ডার আসবে, যখন দেখবে যে আমার ব্যাচ ওয়াইজ, ধরো কন্টিনিউয়াস প্রোডাকশন লাইনেও তুমি ব্যাচ প্রোডাকশন করতে পারবা। বুঝতে পারছো? তো যখন নিডটা আসবে তখন হচ্ছে তুমি ওই ব্যাচ প্রোডাকশনে যেতে পারবা। এটাই বুঝাইছে ফার্স্টের দুটোতে, ফার্স্টের দুটো পয়েন্টসে। মানে জব শপ দেন হচ্ছে ইকুইপমেন্ট, জব শপে যতটুকু ফ্লেক্সিবল অতটুকু ফ্লেক্সিবল হওয়ার দরকার নাই, বাট যেহেতু আমার একটা ব্যাচ করার পর আর একটা ব্যাচের জন্য ওয়েট করতে হচ্ছে, সো দ্য প্রসেসিং ইজ স্টিল ইন্টারমিটেন্ট। আর স্কিল লেভেল হচ্ছে আমার জব শপের মতো অত হাইলি স্কিল দরকার নাই, এর চেয়ে একটু কম হলেও আমার হবে।
আচ্ছা এগুলা কি বলে দেখে নিও, এগুলো ইজি সবই। দেন হচ্ছে ব্যাচ প্রোডাকশনটা কোথায় দরকার হয়? When a moderate volume of goods and service is desired, handle a moderate variety, মানে সামান্য মডারেট আর কি, ভ্যারাইটি ইন প্রোডাক্টস এন্ড সার্ভিস আর রিকোয়ার্ড, এবং মডারেট ভলিউম। ওই যে ভ্যারাইটি এন্ড ভলিউম একটু নিচে চলে আসছিল না গ্রাফটাতে, ব্যাচ একটু ভ্যারাইটি বাড়ছে, একটু ভলিউম বাড়ছে, সরি একটু ভ্যারাইটি কমে গেছে, ভলিউম বাড়ছে আর কি। এই যে মডারেট ভ্যারাইটি অফ, এটা না তো, moderate volume of goods and services is desired and handle the moderate variety in products and services. Advantage গুলো কি? Flexible in that sense that it can go from one job to another job with almost zero cost. মানে ফ্লেক্সিবিলিটি সামান্য বাড়লো আর কি এটার। Then হচ্ছে it needs general purpose machine having high production rate. Most suitable for computer aided manufacturing, easy to schedule job. তো required less skilled operators than the job shop production process. এখন একটা দেখো এটার মধ্যে ডিফিকাল্টি আছে, সেটা হচ্ছে কি ইন দা সিলেকশন অফ দা ব্যাচ সাইজ, যে তোমার কোন ব্যাচের, মানে একটা ব্যাচের কতটুকু, একটা ব্যাচের মধ্যে কতগুলো হলে তোমার প্রোডাকশনটা এফিশিয়েন্ট হবে, এটা একটা সিলেকশন করা ডিফিকাল্ট, কারণ এক এক গুডস এর জন্য এক এক রকম। আমাদের গার্মেন্টে বান্ডেল গুলা কত পিসের হয় বলতে পারো? সচরাচর 30 পিসের বান্ডেল হয়। এই লিমিটেশন অ্যাডভান্টেজ এগুলো তোমরা দেখে নিও, তাহলেই পারবা। এক্সাম্পল গুলো দেখো কি, এই যে দেখো, দেখছো এই যে একটা বেকারিতেই এটাও প্রোডাকশন হচ্ছে, এটাও প্রোডাকশন হচ্ছে, এটাও প্রোডাকশন হচ্ছে, বাট এক একটা ডিফারেন্ট। সো এগুলাকে ব্যাচ ওয়াইজ আমাকে প্রোডাকশন করতে হয়েছে, বুঝতে পারছো? এটা একটা বেকারি এর এক্সাম্পল। তারপর দেখো মুভি থিয়েটার হুইচ শো মুভিজ টু গ্রুপস অর ব্যাচেস অফ পিপল, এয়ারলাইন হুইচ ক্যারি প্লেন লোডস অফ পিপল ফ্রম এয়ারপোর্ট টু এয়ারপোর্ট। এটা মুভি থিয়েটার আর এয়ারপোর্ট এগুলো হচ্ছে সার্ভিসের এক্সাম্পল আর কি। আমাদের এই যে ইয়ে থাকে না তোমার, পেপসির যে তোমার একটা ব্যাচ থাকে ছোট, 20 টাকা করে যে তোমার বোতলগুলা, তো এগুলার কয়টা করে একটা ব্যাচে কতগুলো করে থাকে? 24 পিস করে থাকে। বাট এটা প্রোডাকশন হচ্ছে তোমার কন্টিনিউয়াসলি, বাট যখন প্যাক করা হচ্ছে তখন 24টা করে ব্যাচ ওয়াইজ প্যাক করা হচ্ছে। বাট এটাও তো একটা প্রসেস, সো এটা হচ্ছে ব্যাচ ওয়াইজ করা হচ্ছে, বুঝতে পারছো? Yes, এটার sir. এটার প্যাকিংটা হচ্ছে তোমার ব্যাচ ব্যাচ সিস্টেমে করা। ওকে, নেক্সট আসো কি প্রজেক্ট প্রোডাকশন। এটা একটা নিউ কনসেপ্ট আর কি। এটার মধ্যে মানে তুমি কি বলে এটাকে দুই রকমই করতে পারো, ব্যাচও করতে পারো, কি বলে জব শপও করতে পারো। এটা ডিপেন্ড করে আর কি। এ প্রজেক্ট ইজ ইউজড ফর ওয়ার্ক দ্যাট ইজ নন রুটিন, মানে হুট করে ধরো একটা তুমি প্রজেক্ট অর্গানাইজেশন ধরো, সেক্ষেত্রে হয় কি তুমি একটা ডিপার্টমেন্টের আন্ডারে কাজ করতেছো, হ্যাঁ, অর্গানাইজেশন স্ট্রাকচার বলছিলাম না, অর্গানাইজেশন স্ট্রাকচারের মধ্যেই একটা আছে প্রজেক্ট স্ট্রাকচার। সেক্ষেত্রে হয় কি তুমি অলরেডি একটা ডিপার্টমেন্টের আন্ডারে কাজ করতেছো, হ্যাঁ, হুট করে একটা প্রজেক্ট আসলো তোমার কোম্পানিতে, তখন কি করলো এই ডিপার্টমেন্ট গুলোর মধ্যে থেকেই কয়েকজনকে অ্যাসাইন করে দিল এই প্রজেক্টটা করার জন্য, বুঝতে পারছো? দ্যাটস ওয়াই বলা হচ্ছে কি নন রুটিন। যেমন আমাদের সার্ভিসে যদি চিন্তা করি, আমাদের ভার্সিটিতে প্রজেক্ট আসে না নানান রকম। যেমন ধরো যে একটা বিল্ডিং করতে হবে, ঠিক আছে, একটা একাডেমিক বিল্ডিং করতে হবে, তো সো কয়েকজনকে দায়িত্ব দেওয়া হলো যে প্রজেক্ট আপনারা করেন। সিমিলারলি প্রোডাকশনের ক্ষেত্রেও এরকম প্রজেক্ট প্রোডাকশন হইতে পারে।
A project is used for work that is non-routine with a unique set of objectives to be accomplished in a limited time frame. যেহেতু এটা নন রুটিন এবং এটার ক্যারেক্টারিস্টিক্স বুঝে হচ্ছে এটাকে মানে কি বলে এটাকে আমাকে অ্যাকমপ্লিশ করতে হবে আমার প্রজেক্টটা, দ্যাটস ওয়াই ইটস কল্ড মানে এই ইউনিক প্রোডাকশন টাইপ। এই ক্ষেত্রে ফ্লেক্সিবিলিটি কি, ওয়ার্কারের স্কিল রেঞ্জ হাই থেকে লো পর্যন্ত হতে পারে, ডিপেন্ডস অন দ্য প্রোডাকশন, প্রজেক্ট প্রোডাকশন। এই যে দেখো এক্সাম্পল কি হতে পারে, লঞ্চিং এ নিউ প্রোডাক্ট, পাবলিশিং এ বুক, বিল্ডিং এ ড্যাম, বিল্ডিং এ ব্রিজ, শিপ বিল্ডিং। মোট কথা ইউনিক টাইপের একটা প্রোডাকশন দেখো, যে এটা কোথাও যেমন হচ্ছে ধরো একটা নতুন একটা প্রোডাক্ট লঞ্চ করা, তুমি একটা নতুন একটা প্রোডাক্ট লঞ্চ করে কি ইয়ে করতে পারবা, এটা কন্টিনিউয়াস প্রোডাকশনে যেতে পারবা? পারবা না। সো সেই ক্ষেত্রে তোমাকে প্রজেক্ট প্রোডাকশনে যেতে হবে। দেখো প্রোডাক্ট অর সার্ভিস ফ্লেক্সিবিলিটি, ভ্যারাইটি এন্ড ইকুইপমেন্ট ফ্লেক্সিবিলিটি। এটা ওই আগের যে আমার ফিগারটা ছিল ওটারই হচ্ছে মানে ব্লক ভার্সন আর কি। এক্সাম্পল আছে কিছু, জব শপ, ব্যাচ, রিপিটেটিভ, কন্টিনিউয়াস, এগুলো সামনে আসতেছে। আচ্ছা, কন্টিনিউয়াস প্রোডাকশন, এই যে তিনটা ছিল, জব শপ প্রোডাকশন, ব্যাচ প্রোডাকশন, প্রজেক্ট প্রোডাকশন, এগুলো ছিল কি ইন্টারমিডিয়েট প্রোডাকশন, কারণ তাদের প্রসেস ফ্লো বা প্রোডাকশন ফ্লোটা হচ্ছে তোমার ইন্টারমিডিয়েট। বাট কন্টিনিউয়াস প্রোডাকশনে কি, ম্যানুফ্যাকচার অফ এ প্রোডাক্ট থ্রু এ সিরিজ অফ ইন্টারকানেক্টেড অপারেশনস হোয়ার ম্যাটেরিয়াল মুভস ফ্রম ওয়ান স্টেজ টু অ্যানাদার উইদাউট ইন্টারাপশন। অর্থাৎ আমার প্রোডাক্ট এই ক্ষেত্রে তোমার অ্যাডাপ্ট করা হয় হচ্ছে প্রোডাক্ট লাইন। হ্যাঁ, প্রোডাক্ট লাইন লেআউটে অ্যাডাপ্ট করা হয় উইদাউট এনি ইন্টারাপশন, প্রোডাক্টটা তোমার ইনপুট থেকে আউটপুট পর্যন্ত ফ্লো করবে। দ্যাটস কল্ড দ্য কন্টিনিউয়াস প্রোডাকশন। Production activity continues for 24 hours or 3 shifts a day basis. মোট কথা সারাদিনই প্রোডাকশন হবে। এক্সাম্পল দেখো কি, বটলিং প্ল্যান্ট, সফট ড্রিঙ্ক ইন্ডাস্ট্রি, ফার্টিলাইজার প্ল্যান্ট। ফার্টিলাইজার প্ল্যান্ট দেখছো, এটার মধ্যে কন্টিনিউয়াসলি তোমার হতেই থাকে। ধরো প্রোডাকশন শুরু করছে, আগামী 15-16 দিন হচ্ছে প্রোডাকশনই হবে শুধু ফার্টিলাইজার, ইউরিয়া ফার্টিলাইজার ফ্যাক্টরিতে। তো আমরা এই কন্টিনিউয়াস প্রোডাকশনটাকে দুইটা ভাগে ভাগ করছি, একটা হচ্ছে মাস প্রোডাকশন, ফ্লো প্রসেস প্রোডাকশন। মাস প্রোডাকশনটা কি, এ লার্জ নাম্বার অফ আইডেন্টিক্যাল আইটেমস ইজ প্রোডিউসড ইউজিং স্ট্যান্ডার্ডাইজেশন। ওই যে দেখো প্রোডাক্ট ওয়াইজ লেআউট, খেয়াল করছো, প্রোডাক্ট লেআউট এন্ড ব্যালেন্সড প্রোডাকশন। বোথ প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্ট আর ফ্লেক্সিবল এনাফ টু ডিল উইথ আদার প্রোডাক্টস। মোট কথা এই যে দেখো মাস এবং ফ্লো দুইটাই কিন্তু কন্টিনিউয়াস। হ্যাঁ, মাসের মধ্যে সামান্য একটু ফ্লেক্সিবিলিটি বেশি থাকবে, ঠিক আছে। আর ফ্লো এর ক্ষেত্রে হচ্ছে কি, plant and its equipment layout have been chiefly designed to produce a particular type of product. বুঝতে পারছো, জাস্ট এক ধরনের প্রোডাক্ট করার জন্যই আমার ওই লাইনটা থাকবে। আর প্রোডাকশন ইজ ক্যারিড আউট কন্টিনিউয়াসলি থ্রু ইউনিফর্ম এন্ড স্ট্যান্ডার্ড সিকোয়েন্স অফ অপারেশন ইউজিং হাইলি সফিস্টিকেটেড এন্ড অটো। আচ্ছা ধরো আমরা যদি এক্সাম্পল দেই, এই তাহলে ফ্লো মাস প্রোডাকশনের এক্সাম্পল কি হতে পারে বলো তো? শুনতেছো আমার কথা? জি স্যার। মাস প্রোডাকশনের এক্সাম্পল কি হতে পারে? স্যার অটোমোবাইল ইন্ডাস্ট্রি, ওটা। হ্যাঁ, অটোমোবাইল ইন্ডাস্ট্রি, এটা অটোমোবাইল, হ্যাঁ হ্যাঁ, এটা একটা মাস প্রোডাকশনের এক্সাম্পল হতে পারে। বা আরো সহজ এক্সাম্পল দাও। ফেব্রিক প্রোডাকশন কি হতে পারে? ফ্যাব্রিক প্রোডাকশনটাকে এটাকে মানে তুমি আমার মনে হয় এটা ব্যাচ আর মাসের মাঝখানে আর কি, বুঝতে পারছো? কারণ তুমি দেখবা যে মানে গার্মেন্টে গেলে আমাদের ওটাকে মাস প্রোডাকশনও বলা যায়, বাট ওটার মধ্যে ধরো যে আমার সুবিধার জন্য প্রোডাকশনের জন্য ব্যাচ কনসেপ্টটাও ইউজ করা আছে।
বাট আমাদের বুকিশ নলেজে ওটা একটু ডিফারেন্ট, বুঝতে পারছো? মাস প্রোডাকশন হতে পারে তোমার এই যে আমরা এই যে তোমার পেন গুলো দিয়ে লিখতেছি না, এই পেন, এইটার প্রোডাকশন হচ্ছে তোমার মাস প্রোডাকশন। কারণ হচ্ছে কি, দেখো এখানে ম্যাটাডোরের 4-5 রকমের কলম আছে, হ্যাঁ, কয়েকটা কালার আছে। এটা এই এতটুকু ফ্লেক্সিবিলিটি ডিল করার অ্যাবিলিটি কিন্তু ওই প্রোডাকশন লাইনের আছে, বুঝতে পারছো? আর ফ্লো প্রসেসের এক্সাম্পল দেন হচ্ছে তোমার হইতে পারে এই লাক্স সাবান। অবাক হইছো, মানে কোন সময় কি অবাক হইছো যে যেই সময় যাচ্ছ তুমি দোকানের মধ্যে লাক্স সাবান পাচ্ছই এবং উইদাউট এনি কাস্টমার রিকোয়ারমেন্ট বা ডিমান্ড, এটা অলরেডি স্টক করা আছেই, ঠিক আছে? সাবানের এই যে প্রোডাকশন প্রসেসটা, এটা হচ্ছে তোমার মাস প্রোডাকশন। দেখবা যে এক একটার জন্য এক এক রকম মোল্ড, বাট লাইন কিন্তু সেম, ঠিক আছে? লাইনটা সেম, শুধুমাত্র একটা স্টেজে গিয়ে কয়েকটা রকম মোল্ড করা থাকে, ওই মোল্ড অনুযায়ী ওই লাস্ট আমার আউটপুটটা বের হয়। তো দ্যাটস, এই যে এতটুকু ফ্লেক্সিবিলিটি মাস প্রোডাকশনের থাকবে। বাট ফ্লো প্রোডাকশন কি, ধরো ফ্লো প্রোডাকশনে তুমি এটা একটা মাত্র গুডস এর জন্যই হবে। ধরো তুমি কি বলে পাওয়ার প্ল্যান্টের মধ্যে, হ্যাঁ, তুমি কি বলে ওটাকে, তুমি ইলেকট্রিসিটি জেনারেট করতেছো, এটা তো একটা প্রোডাকশন প্রসেস। বাট তোমার যে মেশিনারিজ গুলো ইনস্টল করা, সেটা কিন্তু শুধুমাত্র ওই ইলেকট্রিসিটি জেনারেট করার জন্যই ইউজ করা হচ্ছে। দ্যাটস কল্ড দ্য ফ্লো প্রসেস প্রোডাকশন। অথবা ধরতে পারো অয়েল রিফাইনারি, বা আমার তেল উত্তোলন, কি বলে ওটাকে, তেল উত্তোলন, কয়লা উত্তোলন, এগুলোর মধ্যে যে মেশিনারিজ করা, সেট করা, ওগুলোকে তুমি বলতে পারো যে ফ্লো প্রসেস প্রোডাকশন। তো একটা বইয়ের মধ্যে দেওয়া আছে, এটা হচ্ছে টার্মটা কি ফ্লো প্রোডাকশনের ক্ষেত্রে। আচ্ছা, নেক্সট ডে আসবো। তো ওটাকে ডিফাইন করা হচ্ছে যে এটা হচ্ছে ওই যে কোনো ডিসক্রিট টাইপের ম্যাটেরিয়াল না, ডিসক্রিট ম্যাটেরিয়াল ছাড়া যে প্রোডাকশনটা, ওটা হচ্ছে তোমার ফ্লো প্রসেস প্রোডাকশন। তো এখানে মূলত মেইন পার্থক্যটা হচ্ছে ওটার মধ্যে সামান্য ফ্লেক্সিবিলিটি থাকবে, সো এ কাপল অফ প্রোডাক্টস তুমি করতে পারবা। বাট ফ্লো প্রোডাকশনে শুধুমাত্র একটা ডেজিগনেটেড প্রোডাক্ট, মানে একটা পার্টিকুলার প্রোডাক্টই তুমি এখানে প্রোডাকশন করতে পারবে ফ্লো প্রসেসের ক্ষেত্রে। দেখো মাস প্রোডাকশনের কি, standardization of product and process sequence. The standardized output means only slight flexibility of equipment is needed. মানে এটাই যে 2 নাম্বার পয়েন্টটাই হচ্ছে মেইন ডিফারেন্স ইয়ে থেকে ওই মাস ফ্লো প্রোডাকশনের ক্ষেত্রে। স্কিল অফ ওয়ার্কার্স ইজ জেনারেলি লো, যেহেতু আমার মানে কমপ্লিটলি অটোমেটেড, সেক্ষেত্রে স্কিল শুধু ইনপুট দিলেই হবে, বাকিটা মেশিনই করে ফেলবে। Dedicated special purpose machines having higher production capacities and output rates, special purpose machine লাগবে এখানে। Then large volume of product হবে, shorter cycle time, lower process inventory, একটা একটার সাথে রিলেটেড, একটা হইলে বাকিগুলো হইতে বাধ্য। Material handling can be completely automatic. Production planning and control is easy, যেহেতু সিমিলার প্রোডাক্টস, এগুলোর মানে একটা শীটের মধ্যেই তুমি সব প্ল্যানিং করে ফেলতে পারতেছো। Where used, where higher volume of more standardized goods or services are needed, repetitive processing is used. অর্থাৎ ওইগুলোর ক্ষেত্রে ছিল কাস্টমাইজ প্রোডাক্ট, আর এই ক্ষেত্রে কি স্ট্যান্ডার্ডাইজড প্রোডাক্ট, হ্যাঁ, তখন হচ্ছে রিপিটেটিভ প্রসেসিংটা আমি ইউজ করতেছি। অ্যাডভান্টেজ গুলো কি, হায়ার রেট অফ প্রোডাকশন উইথ রিডিউস সাইকেল টাইম, এইগুলো কমন টাইপের কথাবার্তা। হায়ার ক্যাপাসিটি ইউটিলাইজেশন, যদি আমার কন্টিনিউয়াস প্রোডাকশন হয়, আমার মেশিন বসে থাকবে, মানুষজন বসে থাকবে, সবাই তো কাজ করবে, তো সেক্ষেত্রে কি আমার ক্যাপাসিটি ইউটিলাইজেশন হবে। লেস স্কিলড অপারেটর, লো প্রসেসিং ইনভেন্টরি, ম্যানুফ্যাকচারিং কস্ট। এই যে কন্টিনিউয়াস প্রোডাকশনের সবচেয়ে বেস্ট পার্ট হচ্ছে তোমার ম্যানুফ্যাকচারিং কস্টটা লো হবে। এটা আমাদের সোনালী ব্যাগ বানানো হয়েছে একজন বিজ্ঞানী, তো এখানে কিন্তু একটা ওয়ার্ড বলছে যে আমরা ভবিষ্যতে যখন মাস প্রোডাকশনে যাব, তখন আমাদের কস্ট কমে যাবে। এই মাস প্রোডাকশনটা বলতে এটাই বুঝাইছে, উইদাউট এনি ইন্টারাপশন আমার কি হবে, প্রোডাকশনটা চলতেই থাকবে, বুঝতে পারছো? যখন অনেকগুলো ইউনিটস তুমি জেনারেট করবা, তখন তোমার টোটাল ফিক্সড কস্ট, ভ্যারিয়েবল কস্টটা ওই সবগুলো ইউনিটের উপর ভাগ হয়ে যায়। ধরো তুমি 5টা ইউনিট বানালে 10 টাকা 5 জনের মধ্যে ভাগ করে দিছো, হ্যাঁ,
আর হচ্ছে ধরো তুমি 50টা পিস বানাইছো, 10 টাকা 50 জনের মধ্যে ভাগ করে দিছো, কষ্টটা কি কমে যায় না? এর জন্য কন্টিনিউয়াস প্রসেস বা মাস প্রসেসের ক্ষেত্রে তোমার কি হয়, ম্যানুফ্যাকচারিং কস্টটা লো হয়। লিমিটেশন গুলো কি? ব্রেকডাউন অফ ওয়ান মেশিন উইল স্টপ অ্যান এন্টায়ার প্রোডাকশন লাইন, এটা খুবই একটা ঝামেলার ব্যাপার। লাইন লেআউট, যেহেতু এখানে লাইন লেআউট করা হয়, লাইন লেআউট নিডস মেজর চেঞ্জ উইথ দ্য চেঞ্জেস ইন দ্য প্রোডাক্ট ডিজাইন। হাই ইনভেস্টমেন্ট ইন প্রোডাকশন ফ্যাসিলিটিস, যেহেতু অটোমেটিক মেশিন লাগবে, আমার স্পেশাল পারপোজ মেশিন লাগবে, সেহেতু একটা হাই ইনভেস্টমেন্টের দরকার আছে। সাইকেল টাইম ইজ ডিটারমাইন্ড বাই দ্য স্লোয়েস্ট অপারেশন। এই হচ্ছে তোমার মাস প্রোডাকশন। এক্সাম্পল কি? এই যে কি যেন একটা অটোমোবাইলের একটা এক্সাম্পল দিছিলা, এক্স্যাক্টলি তাই। মোটরসাইকেলস অন অ্যান অ্যাসেম্বলি লাইন উইথ পার্টস অ্যাডেড ইন এ সিকোয়েন্সিয়াল অর্ডার, এটা হচ্ছে তোমার একটা কি মাস প্রোডাকশনের একটা এক্সাম্পল। একটা অটোমেটিক কার ওয়াশ একটা এক্সাম্পল হতে পারে, ঠিক আছে। ফ্যামিলিয়ার প্রোডাক্টস মেড বাই দিস সিস্টেম ইনক্লুড, এই যে অটোমোবাইলস, টেলিভিশন সেট, এই যে পেন্সিল, দেখছো আমি পেনের এক্সাম্পল দিলাম না, ওই যে এখানে পেন্সিল আছে। তারপর হচ্ছে কম্পিউটারস, এগুলো হচ্ছে মাস প্রোডাকশনের এক্সাম্পল। সবশেষে আছে হচ্ছে কি প্রসেস ফ্লো অথবা কন্টিনিউয়াস প্রোডাকশন। এটা হচ্ছে কি ওই মাসের সাথে ফ্লো প্রোডাকশনের এক্সাম্পল ইয়ে হচ্ছে যে এটা জিরো ফ্লেক্সিবিলিটি। এই যে দেখো একটা টার্ম আছে, ডেডিকেটেড প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্ট উইথ জিরো ফ্লেক্সিবিলিটি, শুধুমাত্র ওই একটা প্রোডাক্টই সে প্রডিউস করবে। দিস সিস্টেম হ্যাভ অলমোস্ট নো ভ্যারাইটি ইন আউটপুট, হেন্স নো নিড অফ ইকুইপমেন্ট ফ্লেক্সিবিলিটি, অর্থাৎ আমার ইকুইপমেন্টের কোনো ফ্লেক্সিবিলিটির দরকার নেই। Workers' skill requirement can range from low to high depending on the complexity of the system and expertise workers need. এখন ধরো তোমার যে অটোমেটিক মেশিন আছে, তো এগুলো চালানোর জন্য তো একটা স্কিল রিকোয়ারমেন্টের দরকার আছে। তো দেখা গেল একটা মেশিন শুধুমাত্র তুমি অন করলেই হচ্ছে, তো সেক্ষেত্রে ধরো যে ওই ক্ষেত্রে আমার স্কিল রিকোয়ারমেন্টটা খুবই লো হলেই হয়। বাট কিছু কিছু মেশিন আছে অটোমেটিক, বাট তোমার প্রোগ্রাম সেট করে দিতে হবে, প্রোগ্রামটা বুঝতে হবে। সো এই প্রোগ্রামটা বুঝাও কিন্তু একটা স্কিলের দরকার, তোমার সেই নলেজটা থাকতে হবে। এর জন্যই বলা হয়েছে কি লো টু হাই। ম্যাটেরিয়াল হ্যান্ডলিং ইজ ফুললি অটোমেটেড। Process follows a predetermined sequence of operations. Planning and scheduling is a routine action, মানে হচ্ছে প্ল্যানিং এন্ড শিডিউলিং তোমার রেগুলার করতে হবে না, তুমি একটা মানে একবার করে নিছো, জাস্ট দেন হচ্ছে তুমি সেটাকে মনিটর করবা, সুপারভাইজ করবা। এই রুটিন ফাংশন মানে বোঝা হচ্ছে যে ইজি আর কি, প্ল্যানিং এন্ড শিডিউলিং। দেখো কখন ইউজ করা হয়, এই যে এখানে আমি ওই যে এই ওয়ার্ডটাই বলছিলাম, হয় না হাই ভলিউম অফ নন ডিসক্রিট, ধরো তেল, হ্যাঁ গ্যাস, এগুলো হচ্ছে নন ডিসক্রিট। Highly standardized output is desired, a continuous system is used. দেখো several requirements must be met for flow production. Flow production এর জন্য কি লাগবে আমার? There must be substantially constant demand. এই যে দেখো গ্যাস বা বিদ্যুতের আমাদের যে ডিমান্ড, এটা কি একটা কনস্ট্যান্ট ডিমান্ড না? কনস্ট্যান্ট না, রাইজিং ডিমান্ড, তাই না? এই জন্যই বলা হচ্ছে অয়েল রিফাইনারি বা পাওয়ার প্ল্যান্ট, এগুলো হচ্ছে তোমার এই কন্টিনিউয়াস ফ্লো প্রোডাকশন ফলো করে। Products and production tasks must be standardized. Materials used in production must be delivered on time. Each operation must be carefully defined and recorded. মোট কথা হচ্ছে প্রোডাকশন, মাস প্রোডাকশনটাকে তোমার মানে এফিশিয়েন্ট রাখার জন্য আমার কি কি রিকোয়ারমেন্টস লাগবে আর কি, সেটা হচ্ছে ফ্লো প্রোডাকশন, মানে এই 5টা পয়েন্ট আর কি। অ্যাডভান্টেজ লিমিটেশন গুলো কি? দেখো স্ট্যান্ডার্ডাইজেশন অফ দ্য সেমই, স্লাইটলি হচ্ছে পার্থক্য, মূলত তোমার পার্থক্যটা বোঝাই হচ্ছে এখানে চ্যালেঞ্জ, যে কোনটার ক্ষেত্রে কি পার্থক্য। বা তুমি ধরো একটা নতুন এন্টারপ্রেনার হিসেবে তুমি একটা প্রোডাকশন শুরু করতে যাচ্ছ, তুমি কোনটা অ্যাডাপ্ট করবা, তুমি কোন প্রোডাকশন প্রসেসটা অ্যাডাপ্ট করবা, এই ডিসিশনটা নেওয়াই হচ্ছে মানে এখানে আমার জন্য চ্যালেঞ্জ, যে আমি কোন প্রোডাকশনে যাব। দেখো এই যে এক্সাম্পল কি, কন্টিনিউয়াস প্রসেস, an oil refinery performs a continuous process mixing and separating crude oil into gas, fuel oil, chemicals and many other products.
এটা হচ্ছে কি একটা কন্টিনিউয়াসের উদাহরণ। Continuous service include air monitoring, supplying electricity to homes, business, the internet. এগুলো হচ্ছে তোমার কন্টিনিউয়াস প্রোডাকশনের উদাহরণ। তো এখন প্রসেস সিলেকশন বলতে স্যার হ্যাঁ স্যার দেখা যাচ্ছে যে মাস প্রোডাকশনে যেরকম প্রোডাক্ট গুলো তৈরি হয় সেগুলোতে অন এভারেজ প্রফিট মার্জিনটা বেশি থাকে অন্যান্য মানে প্রোডাকশন প্রসেসের তুলনায়। যেমন একটা মানে গাড়ির ক্ষেত্রে তো সাধারণত প্রফিট মার্জিন অনেক বেশি। তো এই যে প্রোডাকশন প্রসেস যে আছে আর এই প্রফিট মার্জিন যে আছে এটার সাথে কোনো সম্পর্ক আছে? অবশ্যই। ওই যে এই কি বলে ওটাকে, মানে আমি তোমার কোশ্চেনটা বুঝি নাই যে আমি প্রফিট মার্জিন কোনটাতে আমার লাভ হবে সেটা দেখে আমি প্রসেসটা নিব, ওটাই। জি স্যার, মানে প্রফিট মার্জিনের সাথে এই প্রোডাকশন আলটিমেটলি প্রসেসের এই যে সম্পর্কটা কি? এই যে কথাবার্তা যেটা মানে এই যে তোমার ক্যারেক্টারিস্টিক গুলো এগুলো সবই তো কস্টের সাথে রিলেটেড। স্ট্যান্ডার্ডাইজেশনের উদ্দেশ্য কি? একটা স্ট্যান্ডার্ড করা ব্যাপারটা কি? এটা করার উদ্দেশ্য হচ্ছে তোমার বারবার যেন এটাকে করতে না হয়। বারবার করলেই মানে বারবার একটা প্রোডাক্টের জন্য মোল্ড ক্রিয়েট করা, বারবার লাইন সেট আপ করা, এটা কস্টলি ব্যাপার। স্ট্যান্ডার্ডাইজেশন কথাটার অর্থই হচ্ছে এটা লো কস্ট হয়ে যাবে। বুঝতে পারছো? এই যে আমি বললাম যে কন্টিনিউয়াস প্রোডাকশন, তুমি যখন কন্টিনিউয়াস প্রোডাকশনে যাচ্ছ, তুমি ধরো জব শপ প্রোডাকশনের ক্ষেত্রে তুমি 1 ঘন্টায় সর্বমোট 5টা প্রোডাক্ট করছো, হ্যাঁ, আর কন্টিনিউয়াস প্রোডাকশনে 1 ঘন্টায় তুমি ধরো যে তোমার 20টা হয়েছে, রাইট? তো জি তোমার স্যার। হ্যাঁ তোমার ধরো যে তুমি যখন সিএম বের করছো বা তুমি যখন তোমার ব্রেক ইভেন পয়েন্ট বের করছো, তখন ভ্যারিয়েবল কস্ট ফিক্সড কস্ট সব ছিল না? জি স্যার। তুমি এখন ধরো যে কি বলে তুমি ফিক্সড কস্টটা ফিক্সড ভ্যারিয়েবল কস্টটা তুমি বাদ দাও, যেহেতু জব শপ প্রোডাকশনের ক্ষেত্রে আমার কম লাগবে, ঠিক আছে, আমার কম লোক লাগবে, আমার কম ম্যাটেরিয়াল লাগবে, তুমি বাদ দাও, ভ্যারিয়েবল কস্টটা বাদ দাও, বাট একটা ফিক্সড কস্ট তো আছে। আমার একটা ফ্যাক্টরি কস্ট, হ্যাঁ, আমার একটা ইলেকট্রিসিটি, ইন্স্যুরেন্স, এগুলোকেই তো তোমার ভ্যারিয়েবল কস্ট বলে, সরি ফিক্সড কস্ট বলে। তো এখন ফিক্সড কস্ট তুমি 5টা বানালে, তুমি ধরো যে 5টা বানালে তোমার যে ফিক্সড কস্টটা হবে, হ্যাঁ, 15টা বানালে কি ফিক্সড কস্ট আর কমে যাবে না? জি স্যার। ধরো 15 টাকা তুমি 5 জনকে দিলা, আর 15 টাকা ধরো তুমি 15 জনকে দিলা, তাহলে 15 জনকে 15 জন 1 টাকা করে খরচ হচ্ছে। জি স্যার, পার ইউনিট কম পড়ছে। হ্যাঁ, কস্টটা কম হচ্ছে। ওটাই তো বললাম যে তোমার কন্টিনিউয়াস বা ইয়েতে গেলে এখনকার কনসেপ্টই হচ্ছে আমি কন্টিনিউয়াস প্রোডাকশনে যাব। জি স্যার, বুঝতে পারছি স্যার। এটাই এই এই যত তোমার ক্যারেক্টারিস্টিক্স গুলো এগুলো সবই তোমার আলটিমেটলি কস্টের সাথে রিলেটেড। বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, এখানে কিছু আবার সিমিলার এটা বইয়ের মধ্যে একটা টেবল ছিল, ওটা দিয়ে দিছি। আর এই ইয়েটা খুবই ইম্পর্টেন্ট, ডিফারেন্সটা আর কি। এই যে দেখো তোমার এইখানে দেওয়ার আগেই কস্ট পার ইউনিট, দেখো পার্থক্য করার আগে তুমি যেটা বলছো, এই যে দেখো কস্ট এস্টিমেশন, কস্ট পার ইউনিট, এটা হচ্ছে সবার প্রথম হচ্ছে আমার গোল, যে এইটা কোনটার ক্ষেত্রে কি হবে। দেখছো? এই যে দেখো কস্ট পার ইউনিট কন্টিনিউয়াস, রিপিটেটিভ আর কন্টিনিউয়াস এর ক্ষেত্রে লো। দেখছো? জি স্যার। এর জন্য এই কস্ট কনসিডারেশন সবার আগে। তোমার যে কিছু মানে যাই করো, ইভেন তুমি যদি এলাকায় একটা রেস্টুরেন্ট দিয়েও ব্যবসার প্ল্যান করো, তোমার আগে ব্রেক ইভেন পয়েন্টটা বের করতে হবে, যে কোন পয়েন্টের পর আমি সারাদিন আমি কতগুলো চাপ বিক্রি করলে অথবা বিরিয়ানি বিক্রি করলে আমার লাভ হবে। বুঝতে পারছো? তো জি স্যার। এখন এখন তুমি বিরিয়ানি বানায় রাখবা না কাস্টমার আসলে তুমি বিরিয়ানি বানাবা, এগুলো তোমাকে অ্যানালাইসিস করতে হবে। ওকে, ওএম এর লেকচার আজকে এতটুকুই ছিল। হ্যাঁ, তো আমাদের প্রসেস সিলেকশন এটাও শেষ। তো এটার মাধ্যমে আমরা দেখলাম যে কত রকমের প্রোডাকশন প্রসেস আমরা অ্যাডাপ্ট করতে পারি আমাদের ইন্ডাস্ট্রির জন্য। তো যদি পরীক্ষায় কোশ্চেন এক্সাম্পল ধরে দেই, যে সাপোজ তুমি এটা প্রোডাকশন করতে যাচ্ছ, দেন হুইচ প্রোডাকশন প্রসেস ইউ উইল ফলো অর ইউ উইল ইনস্টল ইন ইউর ইন্ডাস্ট্রি, পারবা না? এক্সাম্পল গুলো দেখো, যে এক্সাম্পল গুলো দেওয়া আছে। বুঝতে পারছো?
আচ্ছা আমরা করি এখন কয়টা বাজে? আচ্ছা 1 ঘন্টাই হয়েছে, আমরা আর শুরু করি এখন। স্যার কয়েক মিনিট ব্রেক দিলে ভালো হতো। ব্রেক দিয়ে শুরু করবা? জি স্যার। শিওর। কি 5-10 মিনিট? জি 5 স্যার, মিনিট? 5 মিনিট ব্রেক। আচ্ছা 5 মিনিট পরে শুরু করি।